স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এই নাম্বারে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়াও টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন। ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে দর্শক আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বন্যার্থদের সহযোগিতায় কিন্তু বিভিন্ন সংগঠনের পাশাপাশি টিভিএন 24ও কিন্তু একটি ফান্ড গঠন করেছে, এবং সেই ফান্ডে যদি আপনারা যুক্ত হতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে সহায়তা পাঠাতে পারেন। এসিএইচ করতে পারেন। চেস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি বলে দিচ্ছি, আদ্দিন অ্যাকাউন্ট নাম্বার 7263288331, রাউটিং নাম্বার 0210000021। সেই সাথে বলছি টেক্সট করতে পারেন 9294182580, এবং জেল করতে পারেন bdflat2024@gmail.com। এছাড়া আপনারা যদি ডাক যোগে সহায়তা পাঠাতে চান সেই ক্ষেত্রে বিডি ফুড রিলিফ, 3719 57 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377 আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি চাইলে কিন্তু ডাক যোগেও সহায়তা পাঠাতে পারেন। আমরা সহায়তাকারীর নাম এবং তার পাঠানো অর্থের পরিমাণ সম্প্রচার করি। যদি কেউ নাম প্রকাশে অনিচ্ছুক হন সেটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এই পর্যন্ত আমরা 8,500-এরও বেশি ডলার সংগ্রহ করতে পেরেছি আপনাদের মাধ্যমে। আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। টিভিএন এর এই যে উদ্যোগ, এই উদ্যোগে আপনারা আমাদের সাথে আছেন, আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, এবং একটা ভালো কাজ আমরা সবাই একসাথে যে করতে পারছি এটার একটা আনন্দ, নিঃসন্দেহে এটি এক ধরনের ভালো লাগা তৈরি করে। অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা আলোচনায় ফেরত যেতে চাই। অ্যাটর্নি মঈন চৌধুরী, ইমিগ্রেশনের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করব, তবে খুব সম্প্রতি বাইডেনের যে প্যারোল প্রোগ্রাম, যেটি খুব আলোচনায় ছিল একদম শুরু থেকে, সেটি স্থগিত করা হয়েছে আদালতের মাধ্যমে। এই সম্পর্কে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ অপলা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24-কে এত সুন্দর আয়োজন করার জন্য। তারা বাংলাদেশের দুর্যোগপূর্ণ অবস্থায় এগিয়ে এসেছে একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে। তারা যেভাবে মিডিয়ার মাধ্যমে এগিয়ে আসছে এবং প্রবাসীতে কালেক্ট করছেন। সাথে সাথে আমি একটু আগেই টিভিএনের যে কর্ণধার পুলকের সাথে কথা হচ্ছিল, ওনাকে বললাম যে আমরা ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল একটা সংগঠনের নামে কালেকশন করছি, যেটা হচ্ছে ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ইউএস বেসড অর্গানাইজেশন, এবং আমরা দেশে এবং বিভিন্ন দেশে সাহায্য করে থাকি। তো এটার মাধ্যমে আমরা কালেকশন করছি। যদি আপনারা টিভিএনের মাধ্যমে অবশ্যই, কারণ আমি চাচ্ছি না যে এখানে এসে আমাদের কথা বলতে, কিন্তু আমরা চাই টিভিএনের সাথে আপনারা থাকুন, আমরা আমাদের মতো করে করছি। সবাই যে যার অবস্থান থেকে সাহায্য করছে। এটা আসলে আমাদের সবারই একটা কি বলবো, সবার জন্য দুর্যোগ, কারণ আমাদের কেউ না কেউ পরিচিত আছেই বাংলাদেশে। আমরা চাই যেটুকু পারেন, যতটুকু সামর্থ্য আছে, যে যার মতো করে যেভাবে ইচ্ছা সাহায্য করেন, আমার দেশটাকে যেন দুর্যোগ মুক্ত হয়। সবাইকে ধন্যবাদ। যেই বিষয় নিয়ে কথা হচ্ছিল, আপনি বলছিলেন প্যারোল ইন প্লেস, এটা নিয়ে অনেক 2 মাস যাবত আমরা কথা বলছিলাম। আপনারা জানেন, আমি মনে হয় কয়েকটা এপিসোডে কথা বলেছি রানা আহমেদের সাথে, যে জুনের 17 থেকে এটা আসছিল, এবং তাদের স্টার্টিং হয়েছিল অগস্টের 19-তে। তো 19 স্টার্ট হওয়ার এক সপ্তাহ পরেই অগস্ট 26-তে টেক্সাস স্টেটের মাধ্যমে তারা লিড করছে এটা। আরও 15টা স্টেটের অ্যাটর্নি জেনারেলরা টেক্সাসের ফেডারেল কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে এটা স্থগিত করার জন্য। সো এই যে স্থগিত আদেশটা হয়েছে 15 দিনের জন্য, 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। কারণ জাজ মনে করে, দুইটা জাজই ছিল ট্রাম্পের অ্যাপয়েন্টি। ট্রাম্প যাকে অ্যাপয়েন্ট করেছে, আপনারা জানেন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, এটা হচ্ছে সেনেটের অনুমোদন লাগে, প্রেসিডেন্ট তাকে নিয়োগ দেবে এবং সেনেটের অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্ট নিয়োগ দেবে। তো এটা ট্রাম্পের শাসনামলে তারা নিয়োগ হয়েছিল, সবাই স্বাভাবিক। যেই কারণে তারা সেই জাজ এটাকে স্থগিত ঘোষণা করেছে, কিন্তু পুরোটা প্রোগ্রাম কিন্তু স্থগিত না। এটা আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে স্যার এটা কি সবটা বাতিল হয়ে গেছে কি না। না, সবটা বাতিল হয় নাই। এখন যে পর্যায়ে এটা আছে, ইউএসসিআইএস তারাও বলছে, যারা ইউএসসিআইএসকে অর্ডার করেছে, কোর্ট অর্ডার হচ্ছে এটা, যে 2 সপ্তাহের জন্য এটা সিদ্ধান্ত দিতে পারবে না। কারণ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, পিটিশন করতে পারবেন, এবং এটা বায়োমেট্রিক্স হবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে, কিন্তু ইউএসসিআইএস ডিএইচএস কোনো সিদ্ধান্ত
দেওয়ার ক্ষমতা নাই এই 2 সপ্তাহে। আপনারা জানেন 2 সপ্তাহে আমেরিকার কোনো কিছু সিদ্ধান্ত দেওয়ার সুযোগ হয় না, যেহেতু রিভিউ করতে অ্যাটলিস্ট 45 days to 90 days সময় লাগে, যেটা ওয়েবসাইটে ছিল। সো এই ক্ষেত্রে ভয়ের কিছু নাই, আবার খুব বেশি উৎসাহিত হওয়ারও কিছু নাই। 2 সপ্তাহ পর আবার হিয়ারিং হবে, তখন দেখা যাবে এটা পার্মানেন্ট হয় কিনা, পার্মানেন্ট হলো কিভাবে পার্মানেন্ট হয়, সব কিছু বোঝার বিষয়। তবে তারা বলেছে, উৎসাহিত করছে আপনারা ফাইল করেন। ফাইল করার যে বিধিমালাগুলো আমরা আগে অতীতে বলেছি, দরকার পড়লে আবার বলবো। যাদের আর কোনো অপশন নাই, যারা ধরেন অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন, তারা একমাত্র ওয়ে হচ্ছে বাংলাদেশে বা থার্ড কান্ট্রি, যারা যেই দেশ থেকে এসেছেন সেই দেশে যে ভিসা নেয়া। এটা হচ্ছে অতীতের যেই লটা এখনো এক্সিস্টিং আছে, ওয়েবার ফাইল করে। তো রিস্কটা ছিল এটাই, অনেকে তার নিজ দেশে ফেরত গেলে হয়তো বা ভিসার সঙ্গে জটিলতা হতে পারে, যেমন এমবেসির অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে। তারা হয়তো যদি মনে করে যে অ্যাপ্লিকেশনের কোনো ভুল ছিল ওয়েবার অ্যাপ্লিকেশনে, তখন তারা ডিনাই করতে পারে। যেই কারণে বাইডেন প্রশাসন মনে করেছিল যে এইখানে প্যারোল ইন প্লেস দিলে তারা এই দুশ্চিন্তা মুক্ত হবে এবং তারা এইখানে অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু আমি বাইডেন প্রশাসন এটাও সমালোচনা করছি, তারা চাইলে কিন্তু ইচ্ছা করলে অন্যভাবে একসাথে অ্যাডজাস্টমেন্ট করা দিতে পারতো। তারা দিচ্ছে আপনারা যাচাই বাছাই করেন, বিবেচনা করেন, তারপরে দেখা যাবে, তারপরে ওয়ার্ক পারমিট হবে, তারপরে গ্রিন কার্ড হবে। এটা না দিলেও পারতো, কারণ এইসব স্টেট যারা এই 10 বছর যারা আমেরিকায় ট্যাক্স পে করেছে, তারা কিন্তু আসলে দেশে একটা অধিকার জন্মে যায়। যারা কোনো কিছু ফাইল করে না, যাদের মধ্যে যাদের উপরে কোনো ডিপোর্টেশন অর্ডার নাই, তারা কোনো বঞ্চিত হবে, তারা কিন্তু তাদেরকে দিচ্ছে না। আমরা কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার যারা আমেরিকান সিটিজেন, তাদের উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে। সো এই ক্ষেত্রে ট্রাম্পের যে প্রশাসনের, ট্রাম্পের যারা অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের সমর্থিত, তারা কাজটা আসলে ভুল করছে। এটা কিন্তু তাদের যুক্তি হচ্ছে এই কাজটা করলে অবৈধ আরো উৎসাহিত হবে। কিন্তু এই উৎসাহের মানে এই না, 10 বছর যারা ছিল এই দেশে তারা কিন্তু ডিজার্ভ করে সামথিং। ঢাকা প্রোগ্রামে অনেকে আসছিল, তারা হয়তো অনেক বছর যাবত এই দেশে আছে, তারা ডিজার্ভ করে। তাদের সাথে যদি এখন অবৈধ ঢোকাটা এক করে দিতে হবে না, তাদের ছেলে মেয়ে এখানে জন্ম হয়েছে, তাদের পরিবার পরিজন এখানে আছে, তাদেরকে দেওয়া উচিত। যার যদি নিরপেক্ষভাবে বিচার করে হয়তো বা এটা টিকবে না, কিন্তু কতটুকু নিরপেক্ষ আমরা বলতে পারি না, যেহেতু এগুলো পলিটিক্যাল ইস্যু। আবার বলছি, এগুলা কিন্তু পলিটিক্যাল ইস্যু, এগুলা খুব সহজে যে পার্টির মনোনয়ন নিয়ে আসে কিছু একটা ফেভার করতে পারে, এবং তাদের চিন্তাধারা, এই ফেভার বলবো না, তাদের চিন্তাধারাই ভিন্ন। আমরা যখন ভাবছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসছি, আমরাও ভাবছি যে আমাদের সবাই আসা উচিত, তারা ভাবছে তাদের জায়গা আমরা দখল করে নিচ্ছি, কেউ আসা উচিত না। যেমন ইংল্যান্ডে দেখানোর কি পরিমাণ ইমিগ্রেন্ট বিদ্বেষী কার্যক্রম হচ্ছে, সেমভাবে এই দেশে একটা সময় পরে যে অবস্থান ইমিগ্রেন্টরা কিন্তু এসে যে সবাই যে ভালো অবস্থান আছে এরকম না, অনেকে কিন্তু খুব অপরাধের সাথে জড়িত হয়ে যায়, যেই কারণে যারা স্থায়ী তারা অনেকভাবে নিতে পারে না। নিউ ইয়র্ক ছাড়া আপনি অন্য স্টেটে যান, তাদের স্টেটে কিন্তু অনেক সুযোগ সুবিধা নাই। পার্শ্ববর্তী স্টেটে আপনি নিউ জার্সি যান, তাদের কিন্তু মেডিকেড নাই। মেডিকেড গ্রিন কার্ড থাকলেও মেডিকেড দিচ্ছে না, কারণ তারা 5 years রেসিডেন্সি থাকার পরে মেডিকেড দিচ্ছে। আমরা নিউ ইয়র্ক থেকে সবকিছু বিচার করতে পারি না। সেই ক্ষেত্রে আসলে দেখা যাবে কি হচ্ছে। আমরা অপেক্ষা করি 2 সপ্তাহ, কিন্তু এর ভিতরে যারা কোয়ালিফাই করে তারা ফাইল করা উচিত। ফাইল করতে আপনার খুব একটা বেশি খরচ এরকম না, $580 ফি, এবং ডকুমেন্ট তো আপনার আছেই। ফাইল করা হলে প্লেসে থাকলো আপনারটা এখানে আছে, পরবর্তী আপনারটা আরো গুরুত্ব সহকারে দেখা হবে যারা ফাইল করেছে, আমার মতামত এটা। আর অ্যাটর্নি কস্ট খুব একটা বেশি বলে মনে হয়, আপ টু $2000 ম্যাক্সিমাম, মেবি, আই ডোন্ট নো, অনেকভাবে চার্জ করে। সো ডিপেন্ড অন আপনি কি চিন্তা করছেন। 2 সপ্তাহ অপেক্ষাও করতে পারেন, অথবা এখন ফাইল করতে হবে। ফাইল যেহেতু নিচ্ছে, ফাইল আপনারা করতে পারেন, কিন্তু ডিসিশন হবে না, কিন্তু প্রক্রিয়া চলতে থাকবে। যদি না 2 সপ্তাহ পরে অন্য কোনো ধরনের জাজমেন্ট না আসে। জি, নিশ্চয়ই আমরা অনেকখানি স্পষ্ট হয়েছে, আমি আরো বিস্তারিত জানবো। তবে তার আগে একজন দর্শক রয়েছে, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম তাজুল ইসলাম। প্রশ্নটা হলো মঈন সাহেবের কাছে। প্রশ্ন এটা যে বাইডেন প্রশাসন যে একটা প্রস্তাব কিছুদিন আগে মানে দিয়েছিল যে 5 লক্ষ লোকে যে পেপার দিবে, যারা 10 বছর করে হয়েছে বা দেশে বিয়ে করছে অথবা বৈধভাবে আসছে ট্যাক্স দিচ্ছে, ওইটার ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম তাদের কাছ থেকে।
ধন্যবাদ। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম ওইটার ব্যাপারে আমরা বলছিলাম। আপনি যে 10 বছরের কথা বললেন এবং 5 ইয়ার্স 500,000 লোকের যে গ্রিন কার্ড পাবে ওইটার কথাই বলছিলাম। এইটা টেক্সাসের স্টেট অফ টেক্সাস ভার্সেস ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নামে একটা মামলা হয়েছে। মামলার কারণে ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ এটা 15 দিনের জন্য 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে সিদ্ধান্ত দেওয়ার, কিন্তু অ্যাপ্লিকেশন নিতে পারছে এবং নেবে, ফিঙ্গারপ্রিন্ট হবে। এখন যে রায় আছে এই রায় অনুযায়ী যদি আপনি কোয়ালিফাই করেন, কেউ যদি আমেরিকান সিটিজেনকে বিয়ে করে থাকেন এবং 10 বছর আমেরিকায় থেকে থাকেন জুন 17, 2024 সালের আগে, তাহলে আপনি এটা কোয়ালিফাই করেন এবং আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা আসবে আরো পরে। জি, নিশ্চয়ই আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পারভিন বলছি। আমার একটা প্রশ্ন ছিল F4 ভিসা সম্বন্ধে। জি, আমার বোনের জন্য যে আমি অ্যাপ্লাই করেছিলাম ওটার ইন্টারভিউ ছিল আগস্টের 12 তারিখ। তো এমবেসি বন্ধ থাকার কারণে ওদের ইন্টারভিউটা হয় নাই এবং এদের কোনো আগামী কোনো স্কেজুয়ালও দেয় নাই। এখন আমার বোনের যে ছেলে, ও আপনার অক্টোবরে ওর বয়স 21 বছর হয়ে যাবে। তো এটার জন্য কি কোনো প্রবলেম হবে পরবর্তী সময় ওরা ভিসার জন্য ডাকলে? ধন্যবাদ। যেহেতু এটা ক্যান্সেল হয়েছে, আপনারা জানেন নিরাপত্তাজনিত কারণে ইউএস এমবেসি এখন পর্যন্ত বন্ধ আছে। আমি গত এপিসোডে রানা আহমেদের সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছিল, আপনারা শুনেছেন হয়তো, বা আমরা আশা করছিলাম এই আগস্ট মাসের শেষের দিকে হয়তো ওপেন হবে, কিন্তু এখনও দেখছি এটা হচ্ছে না। এটা আসলে অনির্দিষ্টকালের জন্য আমরা শুধু আশা করতে পারি, কিন্তু আমরা সিদ্ধান্তটা কোথা থেকে আসবে, স্টেট ডিপার্টমেন্ট থেকে আসবে। তারা যদি মনে করে বাংলাদেশ নিরাপদ অবস্থানে আছে এবং সামাজিক অবস্থা নিরাপদ আছে, তখন তারা এটা রিওপেন করবে। এখন পর্যন্ত তারা রিওপেন করে নাই, কার্যক্রম এখনও স্থগিত আছে, তবে লিমিটেড কার্যক্রম হচ্ছে, কিন্তু ভিসা ইস্যুয়েন্সটা বন্ধ আছে। আপনার অপেক্ষা করতেই হবে। যদি আপনার যে আত্মীয় আছে তার বয়স 21-এর উপরে হয়ে যায়, আপনি সিএসপি রুলে যদি পড়েন, হয়তো 21-এর উপরেও এখানে আসার সম্ভাবনা আছে। এবং না যে 21 হলেই সবাই বাদ পড়ে না, ডিপেন্ড করে আপনার অ্যাপ্রুভাল নোটিশ এবং আপনার রিসিপ্টের উপরে ডিপেন্ড করে। ওইটা আপনি কোনো অ্যাটর্নির সাথে কথা বলে নেবেন, সে আপনাকে বুঝায় বলতে পারবে কোন ডেটটা কাউন্ট হবে। হয়তো আপনার চান্সেস আছে আপনার যে ভাগ্নে বা ভাতিজা আমেরিকা আসার সম্ভাবনা আছে। এই যে বাইডেনের প্যারেল প্রোগ্রাম স্থগিত হওয়ার কারণে যারা আসলে অ্যাপ্লিক্যান্ট রয়েছেন কিংবা যারা আবেদন করবেন, তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যে আসলে প্রসেস শুরু করবেন কিনা, কিংবা আসলে ভবিষ্যৎ কি হতে পারে। এটা আসলে প্রেডিক্ট করা খুব কঠিন। তারপরে একজন আইনজীবী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে কি আসলে হতে পারে ভবিষ্যৎ? ধন্যবাদ অপলা। আমি গত এক সপ্তাহে কয়েকটা ফাইল করেছি অলরেডি, তাদের পেমেন্টও নিয়েছে, রিসিপ্ট নোটিশ আসছে রাইট ওয়ে। আমরা অনলাইনে ফাইল করলে একদিনের ভিতরেই নোটিশ চলে আসে যে ফাইলটা হয়েছে এবং তারা অ্যাকসেপ্ট করে ভালোভাবেই পেমেন্টও নিচ্ছে। কিন্তু তারা মাঝখানে যে সিদ্ধান্তটা আসছে যে এখন ইউএসসিআইএস ডিএইচএস কোন ডিসিশন দিতে পারবে না, ওয়ারেজ আপনারা জানেন ডিএইচএস এর নিয়ম অনুযায়ী 45 ডেজের আগে কোনো ডিসিশন এমনিতেও হবে না, কারণ হওয়ার সম্ভাবনা নেই। তারাই বলেছে যে মিনিমাম 45 ডেজ টু 90 ডেজ, এর বেশিও হতে পারে সময় সাপেক্ষে। যদি কারো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, কারো 2টা এলিয়েন নাম্বার থেকে থাকে, 2 নাম থেকে থাকে, কারো ডিপোর্টেশন অর্ডার থেকে থাকে, কোর্টে কেস পেন্ডিং থেকে থাকে, সবগুলোর উপর ডিপেন্ড করবে। তবে 2 সপ্তাহের ভিতরে কোনো কেস অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা নাই। তো যেই কারণে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের জাজ এটাকে বলেছে অনলি 2 সপ্তাহের জন্য এটা সিদ্ধান্ত দেওয়া স্থগিত রাখতে হবে। কিন্তু জাজ ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনারা অ্যাপ্লিকেশন নিতে পারেন এবং প্রসেস কন্টিনিউ হবে। সো পরবর্তীতে এটার প্রসেসটা পুরাটাই বন্ধ করবে কিনা ওইটার উপর 14 ডেজ পরে হিয়ারিং হবে। এবং এইখানে অনেক যারা ভুক্তভোগী বা যারা এই আইনের সুবিধা পেত, তারা বা যদি এটা না হতে সুবিধা পাবে বা পাওয়ার সম্ভব, তারা কিন্তু কয়েকজন এখানে অলরেডি অ্যাড হয়েছে মামলার সাক্ষ্য দেওয়ার জন্য। তাদের পরিস্থিতি তার বিবেচনা করবে এবং সরকারের পক্ষে অনেকে কাজ করছে এবং বেসরকারি সংস্থাগুলো ইমিগ্রেশন রাইটস তারা কিন্তু এখানে অ্যাড হচ্ছে। যে কারণে বিশাল একটা হিয়ারিং হবে এবং তারপরে জাজ ডিসাইড করবে আসলে কোন দিকে যাচ্ছে। জাজ যদি মনে করে যে এটা আমেরিকার জন্য ভালো,
হয়তো জাজ এটা আর স্থগিত নাও করতে পারে এবং করলেও সীমিত করতে পারে, ডিপেন্ড করে সম্পূর্ণ জাজের উপরে। জি, আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কয়েকদিন ধরেই যে প্রশ্নটা খুব কমনলি পাচ্ছি, আজকেও কয়েকটা পেয়েছি, সেটি হচ্ছে অনেকেরই আসলে অভিযোগ বাংলাদেশে যে ইউএস এম্বাসি বন্ধ হয়ে গেছে, এটি আসলে কবে খুলবে সেটি বলা একটু কঠিন, কিন্তু এই যে বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকের প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে এবং কারো কারো বাতিল হয়ে কবে দিবে কিংবা পরবর্তীতে কবে আসলে প্রক্রিয়াটি শুরু হবে সেই সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না। এতগুলো মানুষ যে ভোগান্তিতে পড়ছে, এই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান হবে? ধন্যবাদ। সমাধানটা হবে, আমরা সবসময় বলি, বিং অ্যান আমেরিকান ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার হিসেবে আমি সবসময় কমিউনিকেট করি, যেই সব অ্যাঙ্গেল থেকে পারি কমিউনিকেট করি এবং চেষ্টা করি যে বুঝাতে যে তারা যেন যাদেরটা বাতিল হয়েছে, রিস্কেজুয়াল হচ্ছে, তাদেরটা জন্য প্রায়োরিটি ভিত্তিতে আগে দেওয়া হয়। কারণ এখানে আমরা আরও ফিল করি, আপনারা জানেন যে সিএসপি এর চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী অনেকেই, যে একটু আগে যে ভদ্রলোক কল দিয়েছিল তার যে নেফিউ হয়তো বাতিল হয়ে যেতে পারে, শুধু ওরটা হয়তো বাতিল হবে না, কিন্তু অনেকের বয়স একবারে কানায় কানায়, যে 21 সিএসপি অনুযায়ী তার হয়তো বয়স 24 চলে, তার হয়তো 2 দিন আগে হলে সে হয়তো গ্রিন কার্ড, সে হয়তো ভিসা পেত, 2 দিন পরে তার সমস্যাটা কি হবে। এই ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট করতে পারি যে তার তো কোনো দোষ নাই, কিন্তু ভিসা নাম্বার অ্যাভেলেবল ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, প্রাকৃতিকই বলবো কারণ বাংলাদেশে তো প্রেডিক্টেবল ছিল না, কেউ জানতো না যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এত অস্থিতিশীল হবে। সো আমেরিকা যেটা মনে করে, স্টেট ডিপার্টমেন্ট মনে করে যে ভিসা প্রাপ্তি থেকে আমাদের নাগরিক অথবা যারা আমেরিকার আসতে চাচ্ছে ভিসা অ্যাপ্লিক্যান্টদের, প্রার্থীদের নিরাপত্তাটা তারা গুরুত্ব দেয় বেশি, তারা কোনো সহিংসতা চায় না, এই জন্য তারা এটা জনস্বার্থে বন্ধ রেখেছে। এবং অনেকগুলো অফিসারে বর্তমানে এখানে নাই, বাংলাদেশের যে অবস্থা ছিল ওই অবস্থা অনেকে স্টেশন লিভ করেছে, যে কারণে তারা আবার সুস্থ পরিবেশ আসার পরে ফেরত যাওয়ার কথা ভাবছে। এখন বাংলাদেশ যে বন্যা পরিস্থিতি হচ্ছে, এটা কিন্তু কারো, আমাদের দেশের কারো কন্ট্রোলে ছিল না। অনেকেই বলছে আমরা ভারত থেকে পানিগুলো আসছে, হ্যাঁ হয়তো এটা সত্য, কিন্তু আমাদের দেশে কেউ চাইলে এটা বন্ধ করতে পারতো না, হয়তো অন্য দেশ বন্ধ করতে পারতো, ইচ্ছা করে এটা করছে, উইচ ইজ ভেরি ব্যাড। আমরা কন্ডেম করি, এটা সবসময় কন্ডেম করি। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে যদি অন্য কোনো দেশে এখানে ইনসেন্টিভে কাজ করে, আমরা তার নিন্দা জানাই, সবসময় নিন্দা জানাই বাংলাদেশের নাগরিক হিসাবে এবং আমেরিকান নাগরিক হিসাবে, এবং রাইটস, ইমিগ্রেন্ট রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা এটাকে নিন্দা জানাই। কিন্তু এটা বাংলাদেশের জনগণের কোনো কন্ট্রোলে ছিল না। যারা ফেনীতে দুর্ভোগে হচ্ছে তারা কিন্তু কন্ট্রোলে ছিল না। এখন তারা যদি, তাদের হয়তো অনেকের ভিসার পরিস্থিতি থাকতে পারে, এমনও লোক আছে যারা পানির তলায় গেছে, তাদের হয়তো ইন্টারভিউ ডেট ছিল, তারাও তো এখন আসতে পারছে না। তো এই ক্ষেত্রে সব বিবেচনা করে এই ইউএস স্টেট গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি এবং আমরা চেষ্টা করছি এবং আমাদের মাধ্যমে যোগাযোগ করছি যে অতি শীঘ্র যেন এমবেসির স্বাভাবিক কার্যক্রম ফেরত আসে। এবং আপনারা, শুধু আপনাদেরকে বলবো, যারাই ভিসা প্রত্যাশী, যে কোনো ধরনের ভিসা, তারা আপনার ইমেল অ্যাড্রেসটা সবসময় দেখবেন, এবং ইমেলে নতুন ইমেল থাকলে জাঙ্ক ইমেলে যেতে পারে। অনেক সময় অনেকে ফোনগুলো বাচ্চাদের হাতে দিয়ে রাখে, তারা হয়তো সুইচ অফ করে দিলে ফোনটা হয়তো অন্যদিকে সোয়াইপ করলে কিন্তু হয়তো ইমেল চলে যেতে পারে, আপনি তো মিস করতে পারেন। সো আপনারা যারা ইমেল ইউজ করেন, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবেন এবং ইমেলটা সবসময় ফলো করবেন, ইমেলে আপনাকে যোগাযোগ করা হবে। জি, আমাদের সঙ্গে শেখ সাইদুল আছেন। তিনি বলছেন তিনি কানাডাতে অ্যাসাইলাম কেস করেছিলেন, তারপরে তিনি আমেরিকাতে এসে এখানে আবার অ্যাসাইলাম করেছেন। এখন সামনেই তার ফাইনাল হিয়ারিংয়ে কোনো রকম কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ সাইদুল। আপনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি আছে, যেহেতু আপনি কানাডা থেকে এসেছেন এবং কানাডা থেকে অধিকাংশ লোক এখন করে বর্ডার দিয়ে ধরা পড়ে আসে, তারা মনে করে ধরা পড়ে আসলে ভালো কথা, কিন্তু ধরা পড়লে আপনাকে এক্সপায়ার্ড রিমুভালে চলে যাচ্ছেন, আপনাকে তাড়াতাড়ি তারা হিয়ারিং ডেট দিয়ে দিচ্ছে। তারপরে জাজের স্কেজুলের উপর ডিপেন্ড করবে যে আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং অর্থাৎ ট্রায়ালটা কবে হবে। তো এক্ষেত্রে আপনারা এই রিস্কটা আপনারা নিচ্ছেন যে এদের আমাকে তাড়াতাড়ি হয় রাখ হয়ে দিয়েছেন, বিদায় করে দাও। সো দিস ইয়োর চয়েস। আপনি ধরা পড়ে আসছেন, আপনি ফাইল করছেন, এটাকে বলে ডিফেন্সিভ অ্যাসাইলাম, ফাইল করছেন। ফাইল করার পর হচ্ছে কি আপনাকে ফাইল করতেই হবে, যেহেতু আপনি ধরা পড়ে আসছেন, 1 বছরের ভিতরে ফাইল না করলে আপনার ফাইল আর করতে পারবেন না, এবং জাজের সামনে যাওয়ার আগে আপনার ফাইল করতেই হবে, নাহলে জাজ আপনাকে অপশন দেবে, আপনার অপশন তো রিমেডি কিছু নাই। সো যে ক্ষেত্রে আপনারা ফাইল করার পরে ডেটটা যখন পাবেন, আপনাকে প্রশ্ন করতেই পারে যে আপনি বাংলাদেশ থেকে যদি পালিয়ে এসে থাকেন নিরাপত্তার জন্য,
আপনি কানাডায় আসছেন, কানাডা তো উন্নত দেশ, কানাডা অনেকে অ্যাসাইলাম ফাইল করেছে, ফাইল করার পরে বেনিফিটও পাচ্ছে, তাদেরকে 730 টাকার মতো 25 টাকা তাকে দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, সবই দিচ্ছে। সো তোমার কানাডার সমস্যাটা কি ছিল, কেন তুমি আমেরিকা আসলা, প্রশ্ন করতে পারেন আপনাকে, স্বাভাবিক, তুমি তো কানাডা নিরাপদে ছিলে। এখন সে প্রশ্নের উত্তর সে কি দেবে, সে অ্যাটর্নির সাথে কথা বলা উচিত, বোঝা উচিত। তা আমি তো তার অ্যাটর্নি না, যেন তো আপনাকে বলে আপনি যে অ্যাটর্নির কাছে গিয়েছেন তার সাথে পরামর্শ করেন এবং আপনার সঠিক যে পরিস্থিতিকে বুঝিয়ে বলেন। এই প্রশ্নগুলো আসবেই এবং এটার সমাধান আপনি আপনার অ্যাটর্নির সাথে বুঝে। আমি সবসময় বলি অপলা যে এটা হচ্ছে ইনফরমেশন সেশন অনলি, আপনাকে আমরা কাউকে এখানে কোনো লিগ্যাল অ্যাডভাইস দিতে পারি না, দেওয়াটা সঙ্গতিপূর্ণ না। বিং অ্যান অ্যাটর্নি এট ল অফ দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বা এই এথিক্সটা আমাদের ফলো করতে হয়। যে আমি দেখেন আমার নাম্বারটা পর্যন্ত কাউকে বলি না, কারণ বললে হবে কি এরা অন্যরকম মনে হচ্ছে। সো যে কারণে আপনার যেহেতু অ্যাটর্নি আছে, আপনি অ্যাটর্নির সাথে পরামর্শ করেন এবং তখন সিদ্ধান্তটা নেন। আপনার স্টেটমেন্টের মধ্যে এটা তুলে ধরতে হবে কেন আপনি আসেন, কেন আপনি কানাডাতে সেফ না, আমাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশে সেফ না, কানাডাতে আপনি সেফ না। জি নিশ্চয়ই, আমিও একটু মঈন চৌধুরীর সাথে ডিসক্লেইমার দিতে চাই। দর্শক, আমরা এখানে কিন্তু আছি শুধুমাত্র আপনাদেরকে সহায়তা করার জন্য, কিন্তু আমরা আসলে আপনাদেরকে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমাদের আলোচনা শুনে আপনি আসলে একদম ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত নেবেন সেটি আসলে দায়ভার কিন্তু আমাদের না। আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি মাত্র, কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আমাদের আলোচনা চলবে, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিভিএন 24 নিয়মিত আয়োজন দ্য অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আজ আমরা কথা বলছি ইমিগ্রেশন নিয়ে। গুরুত্ব পাচ্ছে প্যারোল ইন প্লেস এই বিষয়টি। সম্প্রতি অনেকগুলো নতুন সিদ্ধান্ত হয়েছে, সেই সম্পর্কে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনাদের যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। মঈন চৌধুরী, আবারও আসলে আমরা সেই বিষয়টিতে আসতে চাই। প্যারোল ইন প্লেস নিয়ে এত কথা হচ্ছে, ফাইল না করলে আসলে কি হবে? ধন্যবাদ আপনাকে। এক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যদি কেউ ফাইল না করে কি হবে। অনেকে হয়তো এই অবস্থায় 10 বছর 15 বছর কাটিয়ে দিয়েছে, এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকলে কোনো সমস্যা নাই। আবার অনেকে হয়তো 601 ওয়েবার ফাইল করেছিল, এটা পেন্ডিং আছে, তার দেশে অনেকের হয়তো অ্যাপ্রুভাল হয়ে গেছে, সে দেশে যেতে ভয় পাচ্ছে। সো এক্ষেত্রে যদি কারো অ্যাপ্রুভাল হয়ে থাকে, সে দেশে যদি ভয় পায়, তার উপেক্ষা করা উচিত, কারণ এই আইনটা তো এইটা কোনো হার্মফুল কিছুই না কারোর জন্য। এবং এটা যে বাদ পড়বে, বাইডেন আসলে বাদ দেবে এমন কথা না। বাইডেন অনেক বড় বড় কথা বলে, কিন্তু সে আসলে কাজের কাজ, ইমিগ্রেশনের কোনো চেঞ্জ কোনো কিছু, আপনি তো জানেন সে ইমিগ্রেশনে 4 বছর যখন ছিল কোনো একটা চেঞ্জ করে, ট্রাম্পের কথা বলছেন, ট্রাম্পে কোনো চেঞ্জ কিন্তু করে নাই সে, শুধুমাত্র বলে অনেক বেশি, কিন্তু কাজ খুব। ওর ট্রাম্পের আমলে আমরা অনেক কেস উইন করেছি। সো এমন কিছু খারাপ যে মুসলিম ব্যান ছাড়া ইমিগ্রেশনের খুব একটা পরিবর্তন আসলে হয় নাই, শুধু মুসলিম ব্যান করেছিল, অনেক কিছু করেছিল। আর এই জিনিসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার নাগরিকদের জন্য। এটা কিন্তু আমরা অবৈধদের সুবিধা দিচ্ছে না, এটা নাগরিকদের সুবিধা দেওয়া হচ্ছে, নাগরিকদের স্পাউসকে। সো এই ক্ষেত্রে সেও যদি এটা করে, সে অনেক রুশানলের মধ্যে পড়বে, কারণ এটা নাগরিকদের অধিকার অনেক বেশি। সো যে ক্ষেত্রে আপনারা যদি কেউ ফাইল না করেন, এরকম থাকতে পারেন। তবে যেহেতু সুযোগটা আসছে, যদি ফাইল করে রাখেন, তখন হবে কি আপনাকে অ্যাডভান্স হয়ে থাকলেন, কোনো কারণে এটা হবে, আজকে না কালকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কাকে তারা দেবে, যে ইলিগালতে লিগ্যাল করতে যাচ্ছে, কাকে করবে? দিস ইজ দি বেস্ট সিনারিও, ওদেরকে বাদ দেওয়া, কাউকে লিগ্যাল করার সুযোগ নাই। সো এই জিনিসটা খুব একটা চেঞ্জ হবে বলে আমার মনে হয় না, যে সরকারে আসুক না কেন। এবং ডাকা নিয়ে যারা আছে, তারা তো ডাকার মধ্যে আছেই, তারা ডিএসসি ডাকা ওটার মধ্যে চলতেছে, তারা এইভাবে চলতে পারে। কিন্তু যদি সুযোগ আছে, যেহেতু ফাইল করে রাখলে ভালো, না করলে আপনার খুব যে একটা সমস্যা এরকম না। তবে I-130টা ফাইল করে রাখা উচিত। যদি কেউ প্যারালেল প্রেস করতে নাও চান, যদি আপনি এই আইনের আওতায় পড়েন, আপনি I-130 মাস্ট ফাইল করে রাখবেন। যদি নতুন যারা, পুরান যারা তারা অবশ্যই করেছেন, নতুন যারা I-130 ফাইল করে রাখবেন। যদি এটা অ্যাপ্রুভাল হয়ে যায়, আপনি এক ধাপ এগিয়ে থাকলেন। জি নিশ্চয়ই। আরো একটি দর্শকের টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ উদ্দিন বলছি কুইন্স থেকে। আমার কোশ্চেনটা হলো, যারা অ্যাসাইলাম করার পরে গ্রিন কার্ড পাওয়ার কতদিন পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা যায়? আর আরেকটা কথা হলো, এই গ্রিন কার্ড নিয়ে কি আপনার বাংলাদেশে যাওয়া আসা করলে কোনো অসুবিধা আছে না?
ধন্যবাদ, ভেরি গুড কোয়েশ্চেন। যারা অ্যাসাইলাম বা যে মাধ্যমে আপনারা গ্রিন কার্ড পান না কেন, যদি আপনি এই দেশে রেসিডেন্সি যদি আপনি কোয়ালিফাই করেন 5 বছরে গ্রিন কার্ড পাওয়ার সময় থেকে, সিন্স ইউ বিকাম পার্মানেন্ট রেসিডেন্ট, একটা প্রশ্ন থাকে when you become permanent resident, মানে যেই তারিখে আপনার গ্রিন কার্ডের তারিখ লেখা থাকবে সিন্স পার্মানেন্ট রেসিডেন্ট, ওই তারিখ থেকে আপনার 4 বছর 9 মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি 2.5 বছর এই 913 দিন আমেরিকার ভিতরে থাকেন। আর যদি আপনি দেশের বাইরে কোনো সেই 4 বছর 9 মাসের মধ্যে 6 মাসের বেশি দেশের বাইরে না থেকে থাকেন কোনো যথোপযুক্ত কারণ ছাড়া, যে কারণটা আপনার কন্ট্রোলের বাইরে ছিল, যেমন আপনার কেউ হয়তো নিকটাত্মীয় মারা গিয়েছেন, অথবা আপনি গুরুতর অসুস্থ ছিলেন যে আপনি প্লেনে ভ্রমণ করতে পারেন নাই, বা টিকিট ক্যান্সেল ছিল প্যান্ডামিকের সময়, ওই কারণগুলো ছাড়া আপনি যদি 6 মাসের বেশি না থেকে থাকেন দেশের বাইরে, দ্যাট মিনস আপনি 5 বছরের ভিতরে 2.5 বছর এই দেশে থাকতে হবে, দেন আপনি কোয়ালিফাই করেন সিটিজেনশিপ ফাইল করার জন্য। আর যদি বিয়ে করে গ্রিন কার্ড পেয়ে থাকেন, কেউ সিটিজেনকে বিয়ে করে গ্রিন কার্ড পেয়ে থাকেন, তাহলে আপনি 1.5 বছর আমেরিকায় থাকতে হবে। গত কার্ড পাওয়ার 3 বছরের মধ্যে আপনি আর 1.5 বছর আমেরিকায় থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লাই করে আপনি 6 মাসের বেশি দেশের বাইরে থাকতে পারবেন না। আচ্ছা, আমরা সিটিজেনশিপের কথা শুনছিলাম। সিটিজেনশিপ কি এখন একটু বেশি দ্রুত হচ্ছে এরকম কিছু? ধন্যবাদ। আপনারা জানেন প্রতি 4 বছর পর পর যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হয়, তখন ওই বছরটায় একটু দ্রুত চেষ্টা করে, কারণ মানুষ যদি তারা চায় যে সবাই ভোটিং রাইটসটা, অনেকের এক্সাইটমেন্ট থাকে যে আমেরিকায় ভোট দেবো, সো ওইটা তারা মনে করে যে একটু তাড়াতাড়ি দিলে ভালো। যদি আপনি কোয়ালিফাই করে থাকেন রেসিডেন্সি রিকোয়ারমেন্ট যদি আপনি কোয়ালিফাই করেন, এবং যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে, যদি ল্যাঙ্গুয়েজ ঠিকও না থাকে, আপনার যদি মেডিকেল কোনো কন্ডিশন থাকে, আপনি কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন দ্রুততর সময়ে। এই বছরটায় এখন পর্যন্ত দ্রুত সময় 2 মাস থেকে 3 মাসে। অনেকের যদি সমস্যা না থাকে, অনেকের ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, তখন অনেকের ফিঙ্গারপ্রিন্টে কাউন্ট হয় না, অনেকের সলাইসিকের ডিজিজ থাকে, বা অনেক বয়স্ক কারণে ফিঙ্গারপ্রিন্টার মানে নিতে পারছে না, ওইসব কারণ ছাড়া খুব তাড়াতাড়ি, আর ক্রিমিনাল রেকর্ড না থাকলে খুব তাড়াতাড়ি সিটিজেনশিপের সুযোগ এই বছরটা আছে। আপনারা যদি কোয়ালিফাই করে থাকেন অবশ্যই অ্যাপ্লাই করেন, দ্রুত সময় সিটিজেনশিপ পাওয়ার সম্ভাবনা আছে, এবং এই দেশের রাজনীতিতে আপনারা সম্পৃক্ত থাকেন। স্পেশালি আমি রিকোয়েস্ট করবো ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট হিসেবে আপনারা ভোট দিতে আসেন, ভোট দেন, এগুলো আমরা দেখি, কে ট্রিপল টাইমকে ভোট দিয়ে আমরা দেখি। জি, আপনি বলছিলেন অপরাধের রেকর্ড যেন না থাকে, এই বিষয়টি কিন্তু আসলে বারবার আলোচনায় উঠেই আসে। কারো যদি ক্রাইম রেকর্ড থাকে, সেই ক্ষেত্রে আসলে তিনি বিষয়টাকে কিভাবে সলভ করবেন? ধন্যবাদ। ক্রাইম রেকর্ডের বিভিন্ন ধরন আছে, আমি সব সময় বলে থাকি আমেরিকায় ক্রাইমের ক্লাসিফিকেশন 2 প্রকার, একটা হচ্ছে মিসডিমিনার এবং ফেলনি। ছোটখাটো অপরাধকে বলা হয় মিসডিমিনার, বড় অপরাধকে বলা হয় ফেলনি, যেগুলো শাস্তিটা একটু বেশি, 1 বছর বেশি শাস্তি, ওদেরকে ফেলনি বলি আমরা। যদি ফেলনিতে কেউ কনভিক্টেড হয়ে থাকে, তখন তার নেক্সট 5 ইয়ার্স অপেক্ষা করা উচিত। 5 ইয়ার্সের আগে তার এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কনভিক্টেড হয়ে থাকলে। কিন্তু কেউ যদি অ্যারেস্ট হয়ে থাকে, তার যদি ডিসমিস হয়ে থাকে, তখন হচ্ছে ডিসমিসাল সার্টিফিকেট লাগবে, যে ডিসমিস, এটাকে আমরা বলি ডিসপোজিশন সার্টিফিকেট। আপনি যেই স্টেটেই যে কোনো সময় যদি অ্যারেস্ট হয়ে থাকেন, এবং যদি আপনার বিরুদ্ধে কোনো রকম ক্রাইম যদি কনভিক্টেড হয়ে থাকেন, বা আপনি যদি ডিসমিস হয়ে থাকে, আপনার কেসে একটা ডিসপোজিশন সার্টিফিকেট থাকবে, এটা আপনার তুলতে হবে। অনেকে ভাবে যে ফ্লোরিডাতে ঘটনা ঘটেছিল, আমি জানি না, ভুলে গেছি, না, আপনার এটা লাগবে। এটা সার্টিফাইড কপি ছাড়া আপনাকে সিটিজেনশিপ সহ অন্য কোন ইমিগ্রেশন বেনিফিট দেওয়া হবে না। মনে করতে পারেন তারা পাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তারা পেয়ে গেলো, আমি অ্যারেস্ট হয়েছে, কিন্তু তারা আমার রেকর্ড পাচ্ছে না। তারা রেকর্ড আনার দায়িত্ব তাদের না, আপনার যে অ্যাপ্লিক্যান্ট তার দায়িত্ব রেকর্ড আনার। আরেকটা জিনিস সবসময় বলে থাকে আমি, সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে ইমিগ্রেশনের ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স। আপনারা সবসময় বলে থাকে, আবার কন্টিনিউ বলতেই থাকবো, কারণ এটা কন্টিনিউ জিনিসটা আসতেছে, যে হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, ফ্রেন্ড, যদি এক বাসা যারা থাকে, তাদের মধ্যে যদি গন্ডগোল হয়, এবং তারা যদি কোনো পুলিশ কল দিয়ে কাউকে অ্যারেস্ট করে দিচ্ছে, এইটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স মিসডিমিনার হলেও সে কিন্তু বার্ড, তাকে কিন্তু ইচ্ছা করলে তার গ্রিন কার্ড বাতিল করতে পারে। এই সতর্কীকরণ হচ্ছে, যারা বিয়ে করে আমেরিকায় আসছেন, গ্রিন কার্ড বা সিটিজেনকে বিয়ে করে, তারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযুক্ত হয়,
তাদের কিন্তু গ্রিন কার্ড বাতিল হতে পারে। তাই বলে আপনারা ইচ্ছা করে কাউকে আবার ধরিয়ে দেবেন না যে গ্রিন কার্ড বাতিল করার জন্য। কেস ডিসমিস হয়ে গেলে সেই ক্ষেত্রে কেস ডিসমিস হয়ে গেলে তখন ডিসপোজিশন সার্টিফিকেট দিতে হয়, এবং কিন্তু ইমিগ্রেশন যখন দেখবে যে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, লিখতে হবে ইয়েস স্ট্যাটাস ডিসপোজিশন, কি হয়েছিল ডিসমিস না অ্যাকুইটেড না কি, লেখার পরে তখন ইমিগ্রেশন আবার অফিসার তার সাথে কথা বলে বুঝতে চায় যে আসলে ঘটনা কি ঘটেছিল। ইমিগ্রেশন তাদের একটা ডিসকাশন পাওয়ার আছে এটা বোঝার জন্য। এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যারা এইসব ঝামেলা আছে তারা অবশ্যই অ্যাটর্নি একজন সাথে নিয়ে যাবেন। তা ইন্টারভিউতে ইন্টারপ্রিটার না, অ্যাটর্নি অ্যাট ল যারা আপনার সাথে যেতে পারে। আমি একদিন ম্যানহাটনে গিয়ে দেখলাম কি কোর্টে গিয়ে ইমিগ্রেশন অফিসার গেলাম, দেখলাম কি একজন সে ভাবছে সে লয়ার, ইন্টারপ্রিটারকে লয়ার মনে করে নিয়ে গেছে। ইন্টারপ্রিটার তখন বসা আছে, আমি আপনি জান না কয় আমি তো অফিসার তাকে বের করে দিছে। সে অফিসার বলছে তোমার তো তুমি ইন্টারপ্রিটার চাই না লয়ার চাইছি। তো যে এই লোকটা তখন পড়ছে বিপদে। তো আপনারা মেক শিওর করবেন যাকে নিয়ে যান সে যেন অ্যাটর্নি এট ল হয়, আপনাকে যেন G20 সাইন করে যাবে, ওকালতনামা সাইন করে সে আপনার সাথে যাবে। যে কোনো হতে পারে যারা অ্যাটর্নি তারা আপনার সাথে যেতে পারবে। নিশ্চয়ই। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি জনি ব্রুকলিন থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা জি আমি কি প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। জি আমার প্রশ্নটা অ্যাটর্নি সাহেবের কাছে। আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছিলাম, তারা I-130টা আপনার ডিনাই করছে, কারণ ওই কেন তাদের বার্থ সার্টিফিকেট অনেক দেরি করে তৈরি করা হয়েছে, বাট আমি অনেক প্রুফ দেওয়ার পরও তারা আপনার ওইটা অ্যাকসেপ্ট করে নাই, ডিনাই করছে। পরে আমি তাদের জন্য ফর্ম EOIR-29 অ্যাপ্লাই করছি। তো আমার প্রশ্নটা অ্যাটর্নি সাহেবের কাছে, আসলে এটাও কি ডিক্লাইন করার অপশন আছে, অথবা যদি না থাকে কতদিন লাগতে পারে এটা অ্যাপ্রুভ করার জন্য? আমি এটা তাদের EOI ফর্মটা অ্যাপ্লাই করছিলাম 2023 ডিসেম্বরে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ভালোভাবে ফাইল করেন। এটা বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের জন্য খুবই নিত্য নৈমিত্তিক ঘটনা, কারণ আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অতীতে কখনোই বার্থ রেজিস্ট্রি করা হতো না, যখন দরকার তখনই করা হতো। এবং এই জিনিসটা খুবই সিম্পল, আপনি এত কঠিনভাবে নিচ্ছে করেন আমি জানি না, আপনি যার মাধ্যমে ফাইলটা করেছিলেন সেই বিষয়টা জানে না, সরি টু সে সেই বিষয় জানে না বিধায় আপনার প্রপারলি গাইড করতে না পারা আপনারটা ডিসমিস, আপনারটা হয়তো ডিনাই হয়েছে। আপনি একজন ভালো করার সাথে কথা বলেন, সে আপনারটা আমাদের মতো কেউ যদি যারা এই কাজগুলো জানে সে আপনারটা ইমিডিয়েট করতে পারবে, তা আপনার বেটার হবে। যদি আপনি ভুল ফাইল করেছিলেন, ডিনাই করেছে, আপনারা আপিল করলেও এক অবস্থা হতে পারে। আপনি নতুন করে ফাইল করেন এবং প্রপারলি যে জানে তাকে দিয়ে ফাইল করেন। আপনার সামান্য ডলার সেভ করার জন্য সস্তা খুঁজেন, সস্তায় খুঁজতে গিয়ে এখন দেখেন আপনার বাবা মা আসলে অনেক উপকার হতো, কিন্তু আপনি 2 বছর পিছিয়ে পড়ে গেছেন। সো বেটার এইসব প্রফেশনাল সার্ভিস আপনারা যদি কাউকে ট্রাস্ট না করেন, প্রপার যে কাজগুলো করে তাকে দিয়ে করান, এবং টাকা একটু ডলার একটু বেশি যাক, কিন্তু আপনারা তো কাজটা মনে স্বস্তি পাচ্ছেন। জি নিশ্চয়ই। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ধরে নিলাম যে বিয়ে হয়েছে এবং বিয়ের মাধ্যমে কেউ গ্রিন কার্ড পেয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে সেই গ্রিন কার্ড বাতিল হতে পারে। আপনি বলছিলেন যে আবার কেউ ইচ্ছে করে ধরিয়ে দিয়েন না, এরকম কেউ যদি আসলে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয় সেই ক্ষেত্রে আসলে অভিযুক্ত ব্যক্তি কি করবেন? মিথ্যা অভিযোগে অভিযুক্ত হলে গ্রিন কার্ড পাওয়ার আগে এক অবস্থা, পরে এক অবস্থা। গ্রিন কার্ড পাওয়ার আগে হলে যদি গ্রিন কার্ড সে না পায় এবং এখানে থেকে অ্যাডজাস্টমেন্ট করে, তাকে যদি আর ওই ভদ্র বলুক বা ভদ্রমহিলা তাকে অ্যাডজাস্ট করতে দিল না, তখন সে ভাওয়া করতে পারে। আপনাদের এখানে বিভিন্ন প্রোগ্রাম ভাওয়া যে ভায়োলেন্স এগেনস্ট ওমেন্স অ্যাক্ট, অনেকে মনে করে শুধু ওমেন্স অ্যাক্ট মানে মহিলাদের জন্য, পুরুষদের জন্য এই কাজ, এটা ইম্পর্টেন্ট। যে কোনো মহিলা তো পুরুষ যে ভিকটিম হয় সেটার জন্য গ্রিন কার্ড আবেদন করতে পারে। যদি গ্রিন কার্ড পাওয়ার পরে কেউ অভিযুক্ত হয়, অবশ্যই সে অভিযোগ খণ্ডনের চেষ্টা করবে। ক্রিমিনাল কেস আমেরিকাতে কখনো দোষ স্বীকার করে না কেউ। আমেরিকার সিস্টেম হচ্ছে ইউ হ্যাভ টু প্লিড নট গিলটি। আমেরিকা আমি হাজারো ক্রিমিনাল কেস করেছি অতীতে। আমেরিকার প্রথম পূর্ব শর্ত হচ্ছে পুলিশ ধরার পরেই বলবে তাকে তোমাকে এই অভিযুক্ত করা হয়েছে, তুমি তাকে অ্যাসল্ট করেছো বা হত্যা করার চেষ্টা করেছো, মেরেছিং, ছুরি ধরেছো, অনেক কিছু নাইফ ধরেছে, এগুলো মিথ্যা মামলা। বাংলাদেশিরা কিন্তু অনেক ভালো জানে কিভাবে মিথ্যা মামলা সাজা দিতে হয়। সো আপনি ভিকটিম হতেই পারেন,
মিথ্যা মামলার ভিকটিম হলে আপনি ডিফেন্ড করবেন, আপনার জন্য সরকার একজন লয়ার দেবে, আর যে সরকার লয়ার কথা না বুঝেন আপনি যোগাযোগ করবেন যাকে মনে করেন যে ক্রিমিনাল ডিফেন্স লয়ার আমাদের পরিচিত আছে, সবারই পরিচিত থাকতে পারে, আমরা করি। তো যে স্টেটে ওই স্টেটের লয়ার আপনাকে হেল্প করবে, তখন আপনি ডিফেন্ড করবেন। আপনি হঠাৎ করে আবার যে যা অভিযোগ দিচ্ছে বাংলাদেশের করে বেশি বলতে যেয়ে নিজে ধরা খেয়ে যায়। সো এটাকে ক্রিমিনাল কেসে সমাজ প্রথমে নট গিলটি, ওই পক্ষ প্রমাণ করবে আসলে আপনি দোষটা করেছেন কিনা। যদি ওই পক্ষ প্রমাণ করতে না পারে তো আপনি খালাস হয়ে যাবেন। জি নিশ্চয়ই। আরো একটি দর্শকের টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একটা প্রশ্ন এই জায়গাটা নিয়ে আমার সাথে সাথে আমার ওয়াইফের জন্য 2021-এ অ্যাপ্লাই করছি F21। এখন ইন্টারভিউ বসে আছি, কিন্তু ইন্টারভিউ হবে না জানাই। তো এটা সব আমার প্রশ্ন এটা। আমি ব্রুকলিন থেকে বলছি। ধন্যবাদ, ব্রুকলিন থেকে বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি অপেক্ষাই করতে হবে, যেহেতু আপনি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছেন, আপনি ক্যাটাগরিটা খুব একটা প্রায়োরিটি না, তারপরও আপনার যেহেতু প্রায়োরিটির সময় চলে এসেছে, এনি টাইম আপনাকে ডাকতে পারে, কিন্তু বেশি বন্ধের কারণে অনেক কিছু পিছাচ্ছে। সো আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু যদি কোনো ধরনের প্রায়োরিটি করার সুযোগ থাকে, আপনাদের যদি মনে করেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট বা আপনি অসুস্থ বা ওয়াইফ অসুস্থ, ওই ক্ষেত্রে আমরা চাইলে এক্সপায়ার করার চেষ্টা করতে পারি। দ্যাটস অল। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন করব, যেটি আসলে সব সময়ের জন্য, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব সময়ের জন্য সবার অভিযোগ, এই যে ব্যাকলগ, অনেক সময় চলে যাচ্ছে, আমাকে ডাকছে না। সেই ক্ষেত্রে আসলে কি করণীয় থাকতে পারে, নাকি কিছুই করার নেই অপেক্ষা ছাড়া? সেই ক্ষেত্রে আসলে কিছুই করার নেই। আমেরিকান এমবাসি যেই পরিমাণ জনবল, এই পরিমাণ জনবলের যেই পরিমাণ অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তারাও হিমশিম খাচ্ছে। আপনারা জানেন একদিনে তারা কতগুলো ভিসা ইস্যু করতে পারে, তারাও চেষ্টা করছে, কিন্তু আমাদেরও ল্যাক অফ ডকুমেন্টস এর কারণে অনেক সময় এটা দেই না, ওইটা দিন, এইসব কারণে পেন্ডিং থাকে। সব মিলিয়ে আসলে খুব দুর্বিষহ ব্যাপার সেপার। আমরা আশা করি এবং চেষ্টা করি আরও জনবল যেন নিয়োগ করে, এবং এই নিয়োগের মাধ্যমে আমাদের প্রপারলি ডকুমেন্ট সাবমিট করলে ওদেরও সিদ্ধান্ত নিতে সহজ হয়। অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে ফাইলগুলো পড়ে থাকে মাসের পর মাস, কেন তারা সিদ্ধান্ত নিতে পারছে না, ফাইলগুলো আবার রিডিউ করতে হয়। সেক্ষেত্রে আমরা চাইবো আপনারা যে ফাইলগুলোই করেন না কেন প্রপারলি করেন, আমেরিকা এমবাসি সিদ্ধান্ত নিতে সহজ হবে, এবং আমরা চাই যে তারা জনবল নিয়োগ করুক, করে আমাদের প্রসেসটা তাড়াতাড়ি করা হয়। জি, অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।